সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন কানা রাখতে। হিজিবিজি ভাবনারা হিজিমিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটাই রয়ে যায় তখন। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন কি গো? যেতে চায় না। সাবান দিয়ে হাত পা ধুয়ে এসছো তো? কেন? সাবান দিয়ে হাত ধুতে যাবো কেন? কেন আবার? মায়ের ঘরে কত জামস আছে জানো? ওই জামস যদি ঘরে ঢুকে যায় তাহলে কি হবে বলতে পারো? তুমি ওই নিয়েই ঘরে ঢুকে পড়লে, এতে তো তুমি নিজেও মরবে, আমাদেরকেও মারবে। আরে বাবা, বারবার জাম জাম করো না তো। মায়ের ঘরে যদি এত জার্মি থাকে তাহলে মা বেঁচে আছে কি করে? ওটাকে আবার বাঁচা বলে নাকি? ওরকম বাঁচার থেকে মরে যাওয়া ভালো। তা তো তুমি বলবে ইন্দ্রাণী। আচ্ছা ইন্দ্রাণী, গতকাল সন্ধ্যে যে নার্সিংহোমে তোমার ভাইয়ের বউকে দেখতে গিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসে তুমি বেশ ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়েছিলে তো? নার্সিং হোমে আবার জামস থাকে নাকি? এসে হাত পা ধুবো কেন? তোমার এই এক একটা কথা শুনে না আমি আশ্চর্য হয়ে যাই। ঠিক আছে, তোমার নার্সিংহোমে যদি কোনো জাম না থাকে, আমার মায়ের ঘরেও কোনো জাম নেই। তুমি যে এত লেখাপড়া শিখেছো কি জন্যে তা ভগবানই জানেন। কোথায় নার্সিং হোম আর কোথায় মায়ের ঘর, দুটো কি এক হলো? তুমি কি জানো প্রতিদিন প্রতিটা ঘর নার্সিং হোমের কিভাবে স্যানিটাইজ করা হয়? কোনোদিন কি দেখেছো? আমি তো অন্ধ লোক, আমি কিছু দেখতে পাই না। তো তুমি এর মধ্যে কোনোদিন মায়ের ঘরে একবার উঁকি মেরে দেখেছো নাকি ইন্দ্রাণী? শোনো, মায়ের ঘর প্রত্যেক দিন কাজের মাসি এসে ভালো করে ডেটল দিয়ে ফিনাইল দিয়ে মোছে। আর শুধু ডেটল ফিনাইল দিয়ে মোছেই না, কল্পনা প্রত্যেক দিন স্যানিটাইজার স্প্রে করে পুরো ঘরটাকে স্যানিটাইজ করে। এ খবর রাখো? শোনো, যতই ফিনাইল টিনাইল দিয়ে ঘর পরিষ্কার করুক, কিন্তু মায়ের ওই বিছানা, ওটা তো নোংরা। ম্যাগো, কি ঘেন্না লাগে ভাবতেই। তোমার এটা আবার ঘেন্না লাগা কি আছে? ঘেন্না লাগবে না? 4 বছর ধরে ওই বিছানায় বসেই শোয়া, হাগা, মোতা, খাওয়া সবকিছু। তুমি দেখোনি কত জামস আছে মায়ের ওই ঘরে? আমি তো ওই জন্যই ঢুকি না। আরে বাবা, তোমার এই এক একটা কথা না আমার শুনলে বড্ড হাসি পায়। একটা 80 বছরের বৃদ্ধা কোমর ভেঙে বিছানায় পড়ে আছে, এর চেয়ে কি করার আছে বলতো? আচ্ছা, ধরো আজ যদি তোমারই কোমর ভেঙে যায়, তোমাকেও তো এই বিছানায় বসে খাওয়া শোয়া হাগা মোতা সব করতে হবে। কি করার আছে বলো, কি করবে? শোনো, আমি এর জন্য তোমাকে কিছু বলছি না। তুমি শুধু ওই ঘর থেকে এই ঘরে আসলে হাত পাটা সাবান দিয়ে ধুয়ে রাখবে। তুমি এখন বিছানায় বসবে না, সোজা বাথরুম যাবে। এই, তুই একটু একা একা পড় তো, আমি ভাতটা বসিয়ে আসি, ঠিক আছে? বাবু, কি হচ্ছে দেখি? বাহ, কি সুন্দর লিখেছো তো। বাবা জানো জানো, হুম? ঠাম্মা কালকে আমাকে আবার একটা সুন্দর গল্প বলেছে। এই চুপ, একদম মা যেন জানতে না পারে যে তুমি একা একা ঠাম্মার ঘরে যাও। হ্যাঁ, মা তো জানতেই পারবে না, মা যখন রান্না করে আমি তো সেই সময় ঠাম্মার ঘরে চলে যাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তো ঠাম্মা কালকে কি গল্প শুনিয়েছে রে বাবু? কালকে টোনাটুনির গল্প বলেছে বাবা। টোনাটুনি? খুব হাসির গল্প, তাই তোমার নাকি? শুনলে তোমারও খুব হাসি পেয়ে যাবে কই বাবা। কই বলতো, বলতো গল্পটা একবার। এক ছিল টোনা, আর এক ছিল টুনি। তো টুনি একদিন টোনাকে বলছে কি, এই শোন না, আর চল আমরা দুজনে মিলে পিঠে খাবো। হ্যাঁ, বলছে পিঠে, পিঠে খেতে গেলে তো অনেক কিছু লাগে। কি লাগে? চালের গুঁড়ো লাগে,
তারপর চিনি লাগে, নারকেল লাগে, এবার আগুনও তো চাই জানা হয়েছে। ওগুলো কোথায় পাবি? চল জঙ্গলে যাব, জঙ্গলে গিয়ে ওগুলো সব বাঘ মামার থেকে নিয়ে আসবি। বাঘ মামার থেকে নিয়ে আসবি? হ্যাঁ চল না, ওই জঙ্গলে গিয়ে ওই সব আমরা জোগাড় করবো। জঙ্গলে গিয়ে ওই বাঘ মামার থেকে চাইতে বাঘ মামা বলছে আমাকে দেবে তো? হ্যাঁ পিঠে বানাবে, আমাকে দেবে তো? তখন সোনা তুমি বলতে হ্যাঁ দেবো তো, তোমাকে দেবো। তখন তো বাঘ মামা ওই সব কিছু ওদের জোগাড় করে দিয়েছে। তারপর টোনা টুনিতে মিলে পিঠে বানিয়েছে। পিঠে বানিয়ে দুজনে মিলে সব পিঠে খেয়ে ফেলেছে। আর তাও পিঠে বাঘ মামার জন্য রাখেনি, জানো? আর মনে পড়েছে, এই কিরে তুমি? টোনা বলছে বাঘ মামার জন্য কিছু রাখেনি যে? হ্যাঁ তো, কি করবো? বাঘ মামা এসে যদি দেখে ওর জন্য পিঠে নেই, তখন তো আমাদের ভালো করে খেয়ে ফেলবে। চল, ওখানে ওখানে দুটো হাঁড়ি আছে, ওই হাঁড়ি দুটোর মধ্যে আমরা কি মুখ করি। তখন দেখে গিয়ে ওই হাঁড়ির মধ্যে দুজনে মুখ লুকিয়ে আছে। সোনা টুনিকে বলছে, ও টুনি আমার তো বড্ড হাঁচি পাচ্ছে রে। যা হাঁচতে করে হাঁচ, সোনা হাঁটছে। টুনি বলছে আমারও খুব হাঁচি পাচ্ছে। তারপর তো বাঘটা লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে কি গো, তুমি আর ছেলে এত হাসছো কেন? হাসি কি আছে? আরে আর বলো না, তোমার ছেলে এখন একটা শেলফিশ জায়ান্টের গল্প শোনাচ্ছিল। আচ্ছা ইন্দ্রাণী, এই শেলফিশ জায়ান্টের গল্পটা তো তোমার জানা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো জানি। একটা সেলফিশ জ্যান ছিল, সে খুব স্বার্থপর ছিল। সে খালি নিজের স্বার্থের কথা ভাবতো, কিন্তু তার বাগানে সে ফুলের মতো শিশুদের কোনোদিন ঢুকতে দিত না। কিন্তু একদিন সে নিজের ভুল বুঝতে পারলো, তখন সে শিশুদের আবার ঢুকতে দিল। কিন্তু শোনা, ঠিক বলেছি না? কিন্তু এই গল্পটা তো হাসির নয়, তো তোরা এত হাসছিস কেন? মা, আমি তো এই সেলফিশ গ্র্যান্টের গল্পটা জানি না। আমি তো বাবাকে একটা অন্য হাসির গল্প বলছিলাম। কি গো, ছেলে যে বলছে সেলফিশ জ্যান্টের গল্প জানে না, তাহলে তুমি যে বললে ও সেলফিশ জ্যান্টের গল্প বলেছে, ও তো অন্য গল্প বলেছে। এই বোকার মতো দাঁত কেলি হেসো না তো, আমি কি কিছু বুঝি না? তুমি যে আসলে কি বলতে চাইছো আমি ঠিক বুঝেছি। তোমার কি আমাকে সেলফিশ জ্যান্ট মনে হয়? আমি কি শুধু নিজের স্বার্থের কথাই ভাবি? আরে বাবা ঠিক আছে, আমার ভুল হয়েছে ইন্দ্রাণী। ভুল হয়েছে না ছাই, তুমি ইচ্ছা করে এরকম করো যাতে আমাকে চটিয়ে তুমি শান্তি পাও। তুমি যে সেলফিশ জ্যান্টের কথা বলছো না, ওটা আসলে তোমার নিজের মাই। আরে বাবা একটু চুপ করো না, বললাম তো ভুল হয়েছে, চুপ করো। চুপ করবো কেন? মনে নেই আমি যখন নতুন বউ হয়ে এই বাড়িতে এলাম, তোমার মা আমার উপর কম অত্যাচার করেছে? আমি কি সব দিনগুলো ভুলে গেছি? মাথার উপরে ভগবান আছে, বুঝেছো? ওই জন্য তো এখন কোমর ভেঙে বিছানায় পড়ে আছে। বাপ কখনো তার বাপকেও ছাড়ে না, বুঝেছো? ইন্দ্রাণী, এই ধরনের কথা বলতে নেই, বলো না। দেখো এটা মায়ের অদৃষ্ট, অদৃষ্টে লেখা আছে। কে বলতে পারে তোমার কপালেও এমনটা লেখা নেই? এমন কোনো নিশ্চয়তা আছে কি? আমি তো কোনো পাপ করিনি যে আমার কপালে ভোগান্তি হবে। আমার কিচ্ছু হবে না। করছে, যাও তুমি বলো, আমি পারবো না। এই কল্পনা, তুমি ওখানেই থাকো, এখন ঘরে ঢুকবে না। হ্যাঁ দিবনি, আমি জানি তো, সেই জন্যই তো আমি আর ঘরে ঢুকি না। কিছু বলবে কল্পনা? হ্যাঁ দাদা বাবু, মা আপনাকে ডাকছে। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি।
দাঁড়াও দাঁড়াও কল্পনা পিসি, আমিও তোমার সঙ্গে যাব। এই চুপ করে পড় তো, এখন কোথাও যেতে হবে না। না বাবু, তুমি এখন ঠাম্মার ঘরে যাবে না, মার কাছে এখন মন দিয়ে পড়াশোনা করো, কেমন? বাবা টাটা, ঠাম্মাকে কিন্তু অনেক আদর করে আসবে। তুই ওইখান থেকে আসার সময় হাত পা সাবান দিয়ে ধুয়ে আবার ঘরে ঢুকবে কিন্তু, বলে দিলাম। দাদা বাবু, হুম, আপনি মায়ের সঙ্গে একটু গল্প করুন, আমি ততক্ষণে জলটা গরম করে নিয়ে আসি। ঠিক আছে, মাসিমার গায়ে স্পঞ্জ করিয়ে দিতে হবে তো। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা মা, বলো, কিছু বলবে? শোন না, বলো। এই সুগারের জন্য তো মিষ্টি খাওয়া মানা, আর খাওয়ার পরে না একটু মিষ্টি না খেলে মুখটা কেমন পেটো পেটো লাগে। আর তুই আমার জন্য কটা এই সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসবি? বেশ তো, এনে দেবো, কিন্তু আমি বলছি কি মা, তোমার ওই রোজ রোজ সুগার ফ্রি মিষ্টি খেলে খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, তার চেয়ে বরং এক কাজ করবে, আজকে কিছুটা বেলের মোড়কটা এনে দেবো, এতে তোমার মুখের স্বাদটাও বদলাবে, আবার সুগারও বাড়বে না। কেমন? তাহলে তাই এনে দিস। হ্যাঁ মা, ভালো কথা, আজ মনে পড়ে গেছে, তুমি রোজ রোজ ছেলেকে একটা করে গল্প শোনাও। আমার তো সময়ের অভাবে তোমার কাছে আসাও হয় না, আর গল্পও শোনা হয় না। আজ তুমি আমাকে একটা জ্যাম্পেশ করে গল্প শোনাও তো দেখি। গল্প শুনবি? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আর কাছে ওঠো। বালিশটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার তোকে একটা গল্প শোনাই। বলো। এতদিন তো তোর ছেলেকে গল্প শুনিয়েছি, তোকে তো কবে থেকে গল্প শোনানো হয়নি। শোন না, একটা গ্রামে তারক বলে একটা ছেলে ছিল। সে তার বউ ছেলেকে নিয়ে আর তার বৃদ্ধা মার সাথে সে বাস করত। সে কিন্তু তার মাকে খুব ভক্তি শ্রদ্ধা করত, কিন্তু বউয়ের ভয়ে মায়ের ঠিক মতো সেবা যত্ন করতে পারত না। তারপরে হলো কি, একদিন ওরা দুজনে, মানে তারক আর তারকের বউ, ওরা দুজনে মিলে ঠিক করলো যে বাজারে যাবে কেনাকাটা করতে। সকাল থেকে বেশ রোদ ঝলমল আকাশ ছিল, কিন্তু হঠাৎ ঈশান কোণে এক টুকরো ছোট্ট মেঘ, সেই মেঘটা আস্তে আস্তে করে সারা আকাশ ছেয়ে ফেলল। তখন 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 ওই তারকের মা তারককে বারণ করলো, বউকে নিয়ে আজ বাজারে যেতে হবে না। কিন্তু বউয়ের কথা তো শুনতেই হবে বাবা, তাই মায়ের কথা না শুনে ছেলেকে মায়ের কাছে রেখে বউকে নিয়ে বাজারে গেল। তারপর? হ্যাঁ, মাসিমার জন্য ডালটা নিয়ে লোক এসে দাঁড়িয়ে আছে, আচ্ছা। আপনি শিগগিরই যান। ঠিক আছে, যাচ্ছি। মা, হুম। আমি বানটা নিয়ে আসি, তারপরে এসে তোমার কাছে আবার বাকি গল্পটা শুনে নেবো। হ্যাঁ, আসছি। যা। আরে, তুই যে পলাশকে ডাকতে গিয়েছিলি, দেখেছিলি
আমার দাদু ভাই কি করছে? হ্যাঁ দেখেছি মাসিমা, আপনার দাদু ভাই পড়ছে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই বসন্তে ওই ফুলের আগুন লাগলো। এই সাবান দিয়ে হাত পা ধুয়ে এসেছো তো? আরে গানে গোনা প্যান প্যান করো না তো, সাবান দিয়ে হাত পা ধুয়েছো তো, সাবান দিয়ে হাত পা ধুয়েছো তো, যা করছো নিজের কাজ করো না, নিজের কাজে মন দাও তো। না, আমি কাজে মন দিতে পারছি না। আচ্ছা, তোমার হাত পা ধুতে এত কষ্ট কিসের শুনি? তুমি কি এটা বোঝো না যে ওই জার্মস যদি আমার ঘরে ঢোকে তাহলে আমরা তিনজনেই মরবো? শোনো ইন্দ্রাণী, আজকে কান খুলে একটা কথা শুনে রেখে দাও, আমি আর ছেলে মরছি না, মরলে তুমি একা মরবে, বুঝলে? সে তো বলবে, আমি বললে তো তোমার খুব সুবিধা হয়। হাই কপাল, তুমি আবার চাদরে বসে পড়লে। আমাকে আবার এটা কাটতে হবে কালকে। দিন রাত মায়ের ঘরে গিয়ে পড়ে থাকবে। মায়ের ঘরে আর পড়ে থাকতে দিচ্ছ কই? আর তাছাড়া মায়ের প্রসঙ্গে কথা তুললে কেন? আমি তো তোমাকে মায়ের জন্য কোনো কষ্ট করতে দিই না। কষ্ট আমার দাও না, কষ্ট করেই তো বেঁচে আছি। নিজের শখ আল্লাহ তো ছেড়েই দিলাম। ছেলেটা একটু ভালো মন্দ খেতে চায়, তাকে পর্যন্ত একটু ভালো মন্দ খাওয়াতে পারি না। এই সব কিছুই তোমার মায়ের জন্য। কেন, মা আবার কি করলে? কেন? কষ্ট করে তো বেঁচে আছি। তোমার মাইনের অর্ধেক টাকাই তো মায়ের পেছনে খরচা হয়ে যায়, এটা তুমি বোঝো না? কারি কারি ওষুধ, ডাক্তার, সব কিছু তো জলের মধ্যে পয়সা পেরিয়ে যাচ্ছে। আরে বাবা, তুমি অত জোরে জোরে কথা বলছো কেন? মা তো ওখান থেকে শুনতে পাবে। কেন? আমি তো কিছু অন্যায় বলিনি। ছেলেটার কথা তো না হয় বাদই দিলাম। এই 4 বছরে তুমি আমায় কোথাও সিনেমা দেখাতে নিয়ে গেছো না কোথাও বেড়াতে নিয়ে গেছো, সবই তো হচ্ছে এই মায়ের জন্য। নিজে তো আত্মরা হয়ে বেঁচে আছে, আমাদেরও মারছে। কি বাঁচা বলে? তুমি এভাবে কথা বলো না। দেখো, আর যদি ওটা আমার মা না হয়ে তোমার মা হতো, তুমি কি করতে বলো? তোমার কিছু করার ছিল কি? আমার যদি নিজের মা হতো না, নিজের মাকে আমি কবে বিষ খাইয়ে মেরে দিতাম। এইভাবে ঘাটে মারাকে বাঁচিয়ে রাখতাম না। সবাই এর ধরনের কথা বলে। ঠিক আছে, দেখবো দেখবো, তোমার মা তো বেঁচে রয়েছেন, দেখবো তুমি কি করো। দেখে নিও, আমার বাবা মা তোমাকে কারোর ঘরে বোঝা হবে না। তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করে। ছি, সে তো করবে। যাও না, মায়ের কাছে গিয়ে পড়ে থাকো, যাও। এই প্যান প্যান করা বন্ধ করতে হবে। প্যান 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 প্যান। কি ব্যাপার, কল্পনা, মায়ের কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ দাদা বাবু, মাসিমার শরীরটা যেন কেমন করছে, তাই আপনাকে ডাকতে এলাম। তাই? ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। মা, মা তোমার কি হয়েছে? মা কি হয়েছে? আর বলিস না, কুকুরগুলো রাতবেলা এত চিৎকার চেঁচামেচি করে না, রাতে একদম ঘুম হচ্ছে না রে। শোন না, বল। তুই আমার জন্য বাজার থেকে এক পাতা ঘুমের ওষুধ নিয়ে আসবি? হ্যাঁ, তাহলে ওষুধ খাবে? হ্যাঁ, ঘুমের ওষুধ খেলে তাহলে একটু ভালো করে ঘুমোবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি ঘুমোতে যাবার আগে পর্যন্ত আমি নিয়ে চলে আসবো। ঠিক আছে মা? সেদিনে না হ্যাঁ। তোর বেলে মোহব্বতটা খুব ভালো ছিল জানিস? হ্যাঁ, খুব ভালো খেয়েছি। কোথা থেকে আনলি রে? ওই তো আমাদের পাশে ওই রমেনের দোকান থেকে। ওর মোরব্বা খুব ভালো, জানো মা, খুব ভিড় হয়। হ্যাঁ, ভালো কথা মা। সেদিনে ওই মাল আনতে গেলাম তো, তারপরে আর গল্পটা শোনা হলো না। তা
তুমি আমাকে সেই বাকি গল্পটা বলো তো। ওই যে তারকবাবু নামে ভদ্রলোক, যিনি মায়ের কথা না শুনে বউয়ের কথা শুনে বাজারের পথে রওনা হলেন। আকাশে তখন ঘন কালো মেঘ। তারপর কি হলো মা? তারপরে তারপরে বাজ পড়ে ওরা স্বামী স্ত্রী দুজনেই মারা গেল। তখন তো তারকের মায়ের কি অবস্থা, সে তখন বাজের দেবতাকে প্রার্থনা করে ডেকে বলল, ঠাকুর, তুমি তুমি যে আমার ছেলে বউ দুজনকে কেড়ে নিচ্ছ, তাহলে আমার নাতিটার কি হবে বলো তো? আমি তো আর কদিনই বা বাঁচবো। তুমি বরং আমার প্রাণটা নিয়ে নাও, আমার প্রাণের বদলে তুমি ওদের ফিরিয়ে দাও, নইলে আমার নাতিটা যে অনাথ হয়ে যাবে গো। তখন তারকের মায়ের কথা শুনে তখন বজ্রের দেবতা তারকের মাকে বললেন, এই তোমার প্রাণের বদলে একজনের প্রাণ আমি ফেরত দিতে পারি, তো বলো তো তুমি কাকে ফেরত চাও? তখন তারকের মা বলল যে, ঠাকুর, তুমি আমার বৌমার জীবনটাই ফিরিয়ে দাও। আমার যত কষ্ট হোক না কেন, আমার বৌমা ভালো থাকলে তবে তো আমার নাতিটা ভালো থাকবে, ও তো আর অনাথ হয়ে যাবে না। সেই জন্য তুমি আমার ছেলে নয়, আমার বৌমার জীবনটা ফিরিয়ে দাও। বজ্রের দেবতা তারকের মায়ের কথা শুনে খুব খুশি হলেন। খুশি হয়ে তার ছেলে বৌমা দুজনের জীবনই ফিরিয়ে দিলেন। অপূর্ব অপূর্ব কল্পনা, সত্যি মনটা জুড়িয়ে গেল। সত্যি তো মা ছাড়া সন্তানের দুঃখ কষ্ট আর এমন ভাবে কে বুঝবে বলো? সত্যি দারুণ গল্প, অনেক কিছু শেখার আছে গল্প থেকে। ঠিক আছে মা, তুমি বসো, আমি তোমার ওষুধটা নিয়ে আসি, কেমন? ও যাবি? যা, সাবধানে যাস, কেমন? হ্যাঁ মা, ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নটা খাওয়া হয়ে গেছে। আর এই 10 নম্বর।
নাকি একটু পরে দেবো? তুমি কি তাড়াতাড়ি দেশে চলে গেছো? এই শোনা, শোনা, কি হলো? তুই কি কোনো ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখছিস? ঠাম্মাকে নিয়ে কি কোনো খারাপ স্বপ্ন দেখছিস? আমি কোনো স্বপ্ন দেখছি না। আমি জানি ঠাম্মা রাতেই তাড়াতাড়ি দেশে চলে গেছে। না বাবা, তুমি ঘুমের ঘোরে খারাপ স্বপ্ন দেখছিলে। না বাবা, আমাকে ঠাম্মা মুখে আগুন দিতে বলে গেছে, তাই তো ঠাম্মার কাছে জিজ্ঞাসা করছি কখন মুখে আগুন দেবো। সর্বনাশ হয়ে গেছে। মাসিমা কাল রাতে এক পাতা ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে। সকালে কাপড় ছাড়াতে গিয়ে দেখি সব শরীর ঠান্ডা হয়ে গেছে, নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না। তাই তো ভয় ছুটে এলাম আপনার কাছে। কল্পনা, মা মারা গেছে? তুমি তো কাল সারা রাত মায়ের কাছে শুয়েছিলে, শুধু কাপড়টা বদলাতে গিয়ে দেখলে মায়ের সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি ভেবে পাচ্ছি না ও জানলো কি করে। ও তো মাত্র কালকে একবার সকালবেলায় মায়ের কাছে গল্প শুনতে গিয়েছিল, কিন্তু ও জানলো কি করে যে মা মারা যাবে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। শুভ কাল সন্ধ্যাবেলা তো মাসিমার কাছে গল্প শুনতে গেছিল। বাবা ভুলে দিলাম, কাল সন্ধ্যাবেলা থেকে গল্প শুনতে গিয়েছিল, বাদ দাও। কিন্তু আমি বুঝতে পারছি না শুভ জানলো কি করে যে মা আজ রাত্রি আমাদের ছেড়ে চলে যাবে। এটা আমার খুব ভয় লাগছে কল্পনা। হ্যাঁ বাবা, আমি জানি যে ঠাম্মা রাতেই তাড়াতাড়ি দেশে চলে যাবে। শোনা, তুই কি করে জানলি মাম্মা চলে যাবে তাড়াতাড়ি দেশে? আমাকে তো ঠাম্মা বলেছে কালকে সন্ধ্যেবেলায় যখন আমি ঠাম্মার কাছে গল্প শুনতে গেছিলাম তখন। কল্পনা, তুমি তুমি আমাকে পঞ্চ করার জন্য কিছুটা গরম জল করে নিয়ে আসতে পারো? ঠিক আছে মাসিমা। বাবু, তুমি ঠাম্মার কাছে বসে বসে একটু গল্প শোনো, হ্যাঁ? একটু পিছনে দাও। না, গল্প শোনো, আমি একটু আসছি। দাদু ভাই, আমি তো আর আগের মতো তোমাকে রোজ রোজ গল্প শোনাতে পারবো না। কেন ঠাম্মা? আমি তো আজকে রাত্রেই তারাদের দেশে চলে যাব। তুমি ওখানে কিসে করে যাবে ঠাম্মা? করে না, আমি ঘুমের মধ্যেই চলে যাব। তাহলে আমাকেও নিয়ে চলো ঠাম্মা, আমি ওখানে গিয়ে তোমার কাছে রোজ গল্প শুনবো। না দাদু ভাই, তুমি গেলে কি করে হবে? তুমি চলে গেলে আমার মুখে কে আগুন দেবে? কিন্তু তোমার মুখে আগুন দিলে তোমার তো খুব কষ্ট হবে, আর তোমার মুখটাও যে পুড়ে যাবে। তারা দেশে চলে গেলে মুখ পুড়ে যাবে না গো দাদু, জানো? তাই ঠাম্মা? হ্যাঁ, তাই তো। শোনো, কালকে সকালে যখন আমাকে শ্মশানে নিয়ে যাবে, তখন তুমি সবার আগে আমার মুখে আগুন দিতে পারবে তো? হ্যাঁ পারবো ঠাম্মা, তবে তোমাকে শ্মশানে কেন নিয়ে যাবে? দরজাতেই তো আমার জ্বর ভাই, কিন্তু বাবার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখবে। শোনো না, না, এই সমস্ত কথা এখন বাবা মা কাউকে কিচ্ছু বলো না, কেমন? ঠিক আছে ঠাম্মা, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি চিন্তা করো না, আমি ঠিক সবার আগে তোমার মুখে আগুন দিয়ে দেবো। মায়ের কাছে চলে যায়, কেমন?
তার মানে শুভ রোজই ঠাম্মার ঘরে যেত গল্প শুনতে, আর অথচ আমি ওকে জড়িয়ে ধরে শুয়েও বুঝতে পারিনি। অথচ আমার স্বামী যখন ঘরে ঢুকতো আমি খালি জাম্পস জাম্পস করে চিল্লাতাম। আসলে বৌদিমণি, চান্সটা ছিল আপনার মনে, মাসিমার ঘরে কোনোদিনই চান্স ছিল না। সুভজা প্রত্যেকদিন মাসিমার ঘরে গল্প শুনতে যেত, সেটা দাদাবাবু সবই জানতেন, কিন্তু কিন্তু উনি সেটা আপনাকে কখনো বলার প্রয়োজনও মনে করেননি। বুঝতে পারছি, এইবার বুঝতে পারছি কল্পনা, মা কেন গতকাল আমাকে দিয়ে ওই ঘুমের ওষুধ গুলো কেনা। কালকে আপনার আর বৌদিমণির ঝগড়া আমার আর মাসিমার কানে গিয়েছিল। মাসিমার সে মনের কি অবস্থা, মাসিমার মুখের দিকে আমি তাকাতে পর্যন্ত পারছিলাম না। তাই আমার মনে হয় মাসিমা বোধহয় এই কারণে এই পথটা বেছে নিয়েছিলেন। ভালোই হলো আপনাদের অসুবিধার পর থেকে মাসিমা সরে দাঁড়ালেন। না কল্পনা, না, মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাননি, বরং বরং আমরাই আমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছি। পথে বড্ড দেরি হয়ে ঠিক বলেছেন দাদাবাবু, ঠিক বলেছেন। কল্পনা, যাও, মরা বেশিক্ষণ একা ফেলে রাখতে নেই, যাও, তুমি ডেড বডির পাশে গিয়ে বল। যাচ্ছি। মরা কি বাবা? এখন কিছু বলতে নেই। তুমি মায়ের কাছে বসে থাকো। বাবা তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে ঠাম্মাকে শ্মশানে নিয়ে চলো। শেষে ঘুমের দেশে গঙ্গা পরা ওই ছায়া